আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম আজকে ম্যারাথনের 2 নম্বর ক্লাস। আজকে আমরা একসাথে অনেক দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো দাঁড়ান, আমি আগে বইটা একটু গুছিয়ে নেই, আমার বইটা একটু প্রবলেম। 200 পেজ, এই যে দেখেন কয় টুকরো হয়েছে। সেই 30 সালের বই, এখন হচ্ছে 26, 3 বছর আগের বই। এটা একদম কি হয়ে গেছে বইটা। তো যাই হোক, দেখেন আজকে আমরা আসলে ক্লাসে শুরু করার আগে কিছু কথা বলি। যারা এইচএসসি 26 এবং এইচএসসি 27-এর ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু আপনারা অনেকটুকুই আগে ফেলছেন। আপনাদের ফার্স্ট পার্ট শেষ হয়েছে না আপনাদের। তো চাইলে আপনারাও এই ম্যারাথন ক্লাসগুলো করতে পারেন, তাহলে আপনাদের বেসিকটাই স্ট্রং হবে। আর এইচএসসি 26 ব্যাচ যারা আছেন, আপনারা অবশ্যই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে মোট আমি 12টা অধ্যায়ের উপর ম্যারাথন নিব। ফার্স্ট পার্টের উপর নিব হচ্ছে 1, 3, 4, 7, 9, 10। আর সেকেন্ড পার্টের উপর নিব হচ্ছে 3, 4, 6, 7, 8, 9। এই অধ্যায়গুলোর উপর আমি ম্যারাথন নিব। এগুলা বাদ দেওয়া যেগুলো আছে, মানে এগুলোর ব্যতীত আরো 8টা অধ্যায় আছে, ওইগুলোর উপর ম্যারাথন নেওয়ার প্রয়োজন নাই। ওইগুলো আমি এমসিকিউ ক্লাসে যতটুকু আলোচনা করবো ততটুকু মানে পড়লেই চলবে। এই হচ্ছে ম্যারাথন। আর আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। এই পর্যন্ত শেষ করা বলতে কি বুঝতে পারতেছেন? আজকে হচ্ছে ওই দিন আমি একটু মানে প্রথম ক্লাস যেহেতু এই কারণে আমি একটু হালকা আলোচনা করছিলাম। আজকে নির্ণায়ক পাঠ থেকে শুরু করে নির্ণায়ক পাঠটা আমি সম্পূর্ণ শেষ দিব। এরপর হচ্ছে সরল রেখা যা আছে একদম কোণ নির্ণয় পর্যন্ত সব। এরপর হচ্ছে বৃত্ত একদম স্পর্শক যা আছে সোজা কথা একদম শেষ দেওয়ার চেষ্টা করবো। এবং এটা একটু কি হবে, বড় হবে ক্লাসটা, তো ধৈর্য সহকারে দেখবেন। আর এই ক্লাসগুলো আমি যে ম্যারাথন ক্লাস নিতেছি, আমার এই 3টা অধ্যায় আমি আর এক ক্লাসে নিয়ে নিব। এই 3টা অধ্যায় আমি এক ক্লাসে নিব, এই 3টা অধ্যায় আমি এক ক্লাসে নিয়ে নিব। তাহলে 4টা, তার মানে আমার মোট 5টা ক্লাস হবে। এর আগে একটা সিম্পল একটা ছোট একটা ক্লাস নিছি। আজকে একটা আমি মানে এই মাসের মধ্যে আমি 2 দিন পর পর নেই আর 3 দিন পর পর নেই। এই মাসে যে কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে আমি ম্যারাথন ক্লাসগুলো আমি নিয়ে শেষ দিব। ম্যারাথন ক্লাসগুলো নেওয়া শেষ দেওয়ার পর আপনাদের অনেকেরই স্কুলে কিন্তু বা কলেজে কিন্তু আপনাদের অনেকেরই টেস্ট পরীক্ষার এক্সাম চলতেছে, শুরু হয়েছে অলরেডি, অথবা 2-1 দিনের মধ্যে শুরু হবে। তো আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা আপনাদের যখন শেষ হবে, আমি চাইছি যে ফেব্রুয়ারির 1 তারিখ হোক বা 10 তারিখ হোক, মানে যেদিন আপনাদের শেষ হবে ওটা আপনাদেরকে জানাবেন যে অমুক দিন আসলে আমাদের সকলের কি হবে, পরীক্ষা শেষ হবে। ওই দিন থেকে আমি ওয়ান শর্ট এমসিকিউ শুরু করব। ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস আমি শুরু করব এক ধারাবাহিকভাবে। কোনটা একটু বেশি কমন, কোনটা একটু কম কমন, ওটা দেখার বিষয় না। আমি যেটা নিয়োগ করছি, একদিন পর পর, সাপোজ ফেব্রুয়ারির 1 তারিখ আমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টার উপর ওয়ান শর্ট এমসিকিউ, মানে যত প্রকারের এমসিকিউ থেকে আসছে এবং আসতে পারে, একদম টপ 100 এমসিকিউ, মানে একটা ক্লাসে 100 এমসিকিউ আমি সলভ করাবো। প্রত্যেকটা অধ্যায়ের পর আমি 100 এমসিকিউ করে সলভ করাবো, একদিন পর পর নিব আর কি। যেমন 1 তারিখ হচ্ছে আমি ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ নিলাম, দ্বিতীয় দিন হচ্ছে আমি ভেক্টরের উপর নিলাম, তৃতীয় দিন হচ্ছে সরল রেখার উপর নিলাম, চতুর্থ দিন হচ্ছে ভেক্টরের উপর নিলাম। মানে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ এইভাবে আমি নিব। যেদিন যে অধ্যায় নিব ওই অধ্যায়ের উপর মিনিমাম 100 এমসিকিউ আমি সলভ করাবো। মিনিমাম কত এমসিকিউ? 100 এমসিকিউ টাইপ ভিত্তিক সলভ করাবো। তাও মানে যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আছে না, যেমন মাত্রা সংক্রান্ত এখন যে কয়েকটা ম্যাথ আছে ওইগুলো একটা টাইপের মধ্যে থাকবে।
এরপর হচ্ছে যেমন আবার ব্যতিক্রমী অব্যতিক্রমী এগুলো একটার মধ্যে থাকবে, সহগুণক অনুরাশি এগুলো একটার মধ্যে থাকবে, ম্যাট্রিক্সের গুণন এগুলো একটার মধ্যে থাকবে, তারপরে হচ্ছে আপনার ইনভার্স নির্ণয় এগুলো একটার মধ্যে থাকবে, এরকম প্রকারভেদ এগুলো একটা টাইপের মধ্যে থাকবে। এরকম বেশ অনেকগুলো টাইপের মাধ্যমে আমরা প্রত্যেকটা অধ্যায়কে ভাগ করব, ভাগ করে মানে 100টা মানে সাপোজ 10টা টাইপ হইলো, 10টা টাইপের মধ্যে তাহলে একটা টাইপ থেকে কয়টা করে পড়তে আছে, 100টা এমসিকিউ যদি বোঝায় তাহলে প্রত্যেকটা টাইপের মধ্যে আমার 10টা করে পড়তে আছে, প্রত্যেকটা টাইপ থেকে আমি 10টা করে বুঝাই দিলাম, সলভ করে দিলাম, এইভাবে আমরা নেওয়ার ট্রাই করব। তো আসলে বুঝতে পারতেছেন যে আসলে এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই খুবই সুন্দর এবং আরামদায়ক এবং খুব মজার হবে। তো আজকে হচ্ছে আমরা নির্ণায়ক থেকে শুরু করব। নির্ণায়ক থেকে তাহলে আমরা এখন শুরু করতে পারি। নির্ণায়ক হচ্ছে, আচ্ছা, নির্ণায়ক এবং ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এর ব্যবহার যে আমরা মানে কোনটা আসলে আগে বা কোনটার মধ্যে পার্থক্যটা কি, আচ্ছা পার্থক্যটা আমাদের বুঝতে হবে। নির্ণায়ক সবসময় এদের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা অবশ্যই সমান হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? ম্যাট্রিক্স হচ্ছে যেমন আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারে, বর্গ ম্যাট্রিক্সও হতে পারে, তাই না? তো আয়তাকার ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমার শুধু বর্গাকার হবে, এটা কিন্তু হবে না, আয়তাকার হতে পারে না। এটা যদি আপনাদেরকে আমি একটু স্পষ্টভাবে বলি, সাপোজ এ বি সি, A1 B1 C1 A2 B2 C2, এরকম দেখেন এখানে কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা কলাম আছে, তাহলে সারিও কয়টা হবো, তিনটাই হবো, একটা দুইটা তিনটা। এখন এর থেকে যদি সারি যদি দুইটা হইতো তাহলে সম্ভব হইতো না, তাহলে এটা একটা নির্ণায়ক হইতো না। আর নির্ণায়ককে সবসময় এই যে খাড়া যে চিহ্নটা, এটা দ্বারাই প্রকাশ করা হবে, এই খাড়া চিহ্নটা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়? আর নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্সের মান, মানে যে পদ্ধতিতে একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হয় ওই পদ্ধতিটাকে বলা হয় নির্ণায়ক, এখন নির্ণায়কের বিস্তৃতির ক্ষেত্রে ওই যে ম্যাট্রিক্সটা নির্ণায়কটা লিখছিলাম, আবার পয়সা দিলাম, যাই হোক, এ বি সি A1 B1 C1 A2 B2 C2, যাই হোক, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই লাইনটা একটু বেশি বিশ্রী হয়েছে। A2 B2 C2, এখন বোঝার চেষ্টা করেন আমাদের যে নির্ণায়কের যে বিস্তৃতিটা আছে, এই বিস্তৃতিটা খুব সুন্দর করে আমাদের বুঝতে হবে। আমরা যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি বরাবর আমরা বিস্তৃতি করতে পারি, যেমন এই সারি বরাবর বিস্তৃতি করতে পারি, এই সারি বরাবর বিস্তৃতি করতে পারি, এই সারি বরাবর বিস্তৃতি করতে পারি, এই কলাম বরাবর বিস্তৃতি করতে পারবো, এই কলাম বরাবর করতে পারবো, এই কলাম বরাবর করতে পারবো, আমরা যেটা খুশি। কিন্তু আমাদের হচ্ছে আই জে সম্পর্কে আমাদের জানতে হবে, আই এবং জে সম্পর্কে জানতে হবে। আই বলতে বোঝায়, যেমন আমি এ যদি আমি বলি, এর হচ্ছে এ নামক যে জিনিসটা, এই এটার আই এর মান কত এবং জের মান কত, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং আমরা জানি যে এটা চিহ্ন হয় পজিটিভ, এটা হয় নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। কিন্তু এই যে চিহ্নগুলা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে আমি যখন আই এবং জের মান বের করবো তখন -1 এর পাওয়ার আই প্লাস জে দিয়ে দিব, এইভাবে আমি চিহ্ন বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, প্রথম সারি, প্রথম কলাম, তার মানে দুইটার মানে 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। -1 এর পাওয়ার 2 মানে কত, 1, তাহলে কি হইলো, প্লাস হইলো, মানে শুধু তো 1 হচ্ছে, ওই 1 এর আগে তাহলে মনে মনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এই কারণে এটাকে প্লাস ধরা হয়। কিন্তু এটাকে মাইনাস কেন ধরা হয়? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সারি হচ্ছে, তাহলে আই এর মান হচ্ছে তাহলে কত, 1, কলাম কত নম্বর, 2 নম্বর, তাহলে 1 নম্বর সারি রেখা সারি সংখ্যা কত, 1, আর কলাম সংখ্যা কত, 2,
তাহলে 1 আর 2 এখানে কি হয়েছে, যোগ হয়েছে, তার মানে 3। দেখেন মাইনাসের পাওয়ার যদি একটা বেজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু ওই মাইনাসটা থাকবে। তাহলে 1 এর আগে কি আসলো, মাইনাস চিহ্ন আসলো। 1 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আসলো তাহলে এই কারণে একটা মাইনাস হয়েছে। এবং বিস্তৃতির ক্ষেত্রে আমরা যেভাবে বিস্তৃতি করি আসলে, এখন আপনারা চিহ্নটা নির্ণয় করতে পারবেন। আমি যদি বলি যে এটার চিহ্ন কি, এটা হচ্ছে নেগেটিভ। কিভাবে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সারি 2 নম্বর কলাম। তার 3 নম্বর সারি সংখ্যা কত, 3টা, যোগ কলাম সংখ্যা কয়টা, 2টা। 5 মাইনাসের পাওয়ার বেজোড় সংখ্যা, 5 কি একটা বেজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার হচ্ছে বেজোড় সংখ্যা, এই কারণে কি হবে, মাইনাসটা থাকবে। এবং 1 এর পাওয়ার আমি যদি না করি ওটা 1 হবে। তাহলে 1 এর আগে যে আমার চিহ্নটা আসলো সেই চিহ্নটা হচ্ছে নেগেটিভ একটা চিহ্ন, সুতরাং এটার চিহ্ন হচ্ছে নেগেটিভ। এবার আমরা বিস্তৃতি করার সময় একটা বিস্তৃতি আপনাদেরকে করে দেখাই। সাপোজ আমি এই সারি বরাবর আমি বিস্তৃতি করব, তাহলে এখানে প্রথম যে ভুক্তিটা আছে এবং এটা যে চিহ্ন পজিটিভ, পজিটিভ এখানে দেওয়ার প্রয়োজন নাই। এরপর হচ্ছে আমি যেহেতু এই বরাবর বিস্তৃতি করতেছি, যখন আমি এটা নিচ্ছি, এই এ নামক যে ভুক্তিটা সেটা আমি নিচ্ছি। এখন এ যে কলামে আছে সেই কলামটা আমরা বাদ দিব এবং যে সারিটা আছে সেটা আমি বাদ দিব। তাহলে কি থাকে, b1 c1 b2 c2, এই দুটো হচ্ছে আমরা আড়াআড়ি গুণন করব। তাহলে হবে b1 c3, এরপর হচ্ছে b2 c1, এরকম হয়। তাহলে b2 c1 দেখেন দুইটার আগে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে কিন্তু প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে আবার একটা সূত্রের মাইনাস আছে। সূত্রের কি আছে, একটা মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাস, কিন্তু সূত্রের হচ্ছে মাইনাস। তাহলে ওই প্লাস এবং মাইনাসে হয়ে যাবে মাইনাস b2 c1। আবার যখন আমি বি নিব, দেখেন এই বরাবর কিন্তু আমি যাইতেছি, বি এর চিহ্নটা কি ছিল, মাইনাস, এই কারণে আমরা নিব মাইনাসের বি। মাইনাসের বি নিব এবং এটা যে কলামে আছে এবং যে সারিতে আছে ওইটা আমাদের বাদ যায়। তাহলে হয় a2 c1, না a2 c3, a1 c3, এরপর হচ্ছে a2 c1, কিন্তু দুইটার আগে প্লাস থাকার কারণে প্লাস প্লাসে প্লাস, কিন্তু সূত্রের মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস a2 c1। এরপর হচ্ছে সি, সির চিহ্ন আমাদের কি, পজিটিভ, তাহলে প্লাসের সি। প্লাসের সি যখন আমি নিব তখন এই কলাম এবং এই সারি বাদ যাবে। তাহলে a1 b2 মাইনাস a2 b1, এটা হচ্ছে আমাদের বিস্তৃতি। এই পদ্ধতিতে আমরা অতি সহজে একটা নির্ণায়কের কি করতে পারি, বিস্তৃতি করতে পারি। তাহলে আমাদের নির্ণায়কের বিস্তৃতি গেল। এখন হচ্ছে বিস্তৃতির পরে আমরা কি শিখতে পারবো, এরপর হচ্ছে অনুরাশি এবং সহগুণক। অনুরাশি এবং সহগুণক, আমরা অনুরাশি মানে হচ্ছে চিহ্ন নাই, অনুরাশি মানে কি নাই, চিহ্ন নাই, আর সহগুণক মানে চিহ্ন আছে। এই কথাটুকু আপনি মনে রাখবেন, সহগুণক মানে চিহ্ন থাকবে আর অনুরাশি মানে চিহ্ন থাকবে না। আমি যে এটা লিখছিলাম, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9, এটা আমরা বিস্তৃতি করে মানে অনুরাশি যদি বলে অনুরাশি বের করো, অনুরাশি কার অনুরাশি, সাপোজ বললো 6 এর অনুরাশিটা কত, এই নির্ণায়কটার মধ্যে 6 যে ভুক্তিটা, এই 6 এর অনুরাশি কত, সেক্ষেত্রে এটা যে কলামে আছে এবং যে সারিতে আছে সেটা আমরা বাদ দিব এবং 8 থেকে 14 বাদ, 8 হবে, 8 থেকে 7 গুণে 14 বাদ যাবে, 8 থেকে 14 বাদ দিলে কত হয়, মাইনাসের 6, মাইনাসের 6 হবে আমাদের অ্যান্সার। এখন আমাদের যদি বলতো যে না এটা সহগুণক বের করো, তাহলে এটা কত নম্বর, তাহলে এটা কি হচ্ছে আমাদের 2 3 তম ভুক্তি হচ্ছে। 2 3 তম ভুক্তি, একটা জিনিস খেয়াল করেন, এটার তেলে কিন্তু একটা মাইনাস আসতেছে। 6 এর ক্ষেত্রে এক জিনিস চিন্তা করেন, অন্য কোনো জায়গায় প্রয়োজন নাই। 6 এর ক্ষেত্রে যখন আমি অনুরাশি বের করলাম তখন হচ্ছে মাইনাসের 6, আর এটার চিহ্ন কি, পজিটিভ, নেগেটিভ, এই নেগেটিভ সাইন যদি আমি এখানে দেই তখন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তখন হয়ে যাবে 6 অ্যান্সার। আগে ছিল -6 অ্যান্সার, এখন হচ্ছে 6 অ্যান্সার। -6 ছিল আমার অনুরাশি, 6 হচ্ছে সহগুণক, কারণ এখানে যে চিহ্নটা হওয়ার কথা সেই চিহ্নটা আমি এখানে ব্যবহার করছি। চিহ্ন যেহেতু আমি ব্যবহার করছি কারণ এটা হয়ে গেছে সহগুণক, আর যতক্ষণ আমি চিহ্ন ব্যবহার করছিলাম না তখন ছিল এটা অনুরাশি। আর সহগুণক এবং অনুরাশি জিনিসটা আপনারা বের করতে
পারবে। এবার হচ্ছে সহগুণক অনুরাশি আমাদের গেল এবং চিহ্ন কোথায় থেকে আসলো সেই জিনিসটা আমরা দেখলাম। এরপর হচ্ছে এরপর তাহলে আমরা কোথায় যাব? এরপর হচ্ছে নির্ণায়কের আমরা ধর্মাবলী জানবো। নির্ণায়কের কি জানবো? ধর্মাবলী। দেখেন আমি কিন্তু কোনো ম্যাথ করাইতেছি না, আমি জাস্ট আপনাদের যেগুলা জানা প্রয়োজন, যেগুলা জানা থাকলে আমরা অতি সহজে আর কি ম্যাথগুলো সলভ করতে পারবো বা আমরা অতি সহজে একটু বুঝতে পারবো, এই বিষয়গুলো কিন্তু আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো এই ক্লাসগুলো করলে মনে হয় আমার যতটুকু ধারণা আপনাদের যেগুলো একটু মানে কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আপনারা এখন শিখে নাই বা শিখছেন, মানে অনেক আগে তো শিখছেন, সেই 24-এ আপনি পরীক্ষা দিচ্ছেন, 24-এ পরীক্ষা দেওয়ার পর আপনি তারপরে ভর্তি হয়েছেন, তার মানে কি 24-এ আপনি কোন মাসে ভর্তি হয়েছেন? বড়জোর আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে আপনি ভর্তি হয়েছেন, তখন হয়তো আপনি এই পড়াগুলো পড়ছেন, এই ম্যাট্রিক্স নির্ণয় এগুলো তখনই পড়ছেন। কিন্তু দেখেন অক্টোবর থেকে যদি হিসাব করেন, ওই বছর 3 মাস তো চলে গেছে, 2500 আমাদের চলে গেছে, তার মানে কি প্রায় মানে 1.5 বছরের মতো হয়ে গেছে আর কি। 1.5 বছর না হলেও 1 বছরের উপর আপনার 3-4 মাস হয়ে গেছে, 1 বছরের উপরে আপনার 4 মাস হয়ে গেছে। এই সময়টা এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, এত আগে আপনি পড়ছেন, এখন অনেক কনসেপ্ট আছে যেগুলো আপনি হয়তো বা ভুলে গেছেন। কিন্তু আপনাকে যখন এই জিনিসগুলো আমি আবার তুলে ধরার চেষ্টা করতেছি, তখন আপনার এই জিনিসগুলো আবার কি হইতেছে, মাথায় রিপিট হবে, তখন আবার মাথায় কি হবে, সেভ হবে। তো নির্ণায়কের ধর্ম, কয়েকটা এখানে ধর্ম আছে, যে কয়েকটা ইম্পর্টেন্ট আমি কয়েকটা আপনাদের সাথে আলোচনা করি। এখানে বলছে যদি একটি তৃতীয় মাত্রার নির্ণায়কের পুনরায় একসাথে এমন ভাবে দেখা যায় যে এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি যথাক্রমে নির্ণীত নির্ণায়কের প্রথম সারি ও দ্বিতীয় কলাম হয়, তবে প্রদত্ত নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। কি বলছে বোঝেন নাই? যেমন হচ্ছে A1 B1 C1 A2 B2 C2, এখানে কি বলছে এতটুকু বোঝার দরকার নাই, আমি বলি এটা শুনে। A3 B3 C3 এটা হচ্ছে আমাদের নির্ণায়ক। এই নির্ণায়কটা বলছে, এই নির্ণায়কটা যদি আমরা একটা বিস্তৃতি করি তাহলে এটার একটা মান বের হবে। এটা যদি আমরা বিস্তৃতি করি তাহলে একটা মান বের হবে, হ্যাঁ অবশ্যই হবে। তারা বলছে যে এই নির্ণায়কের প্রত্যেকটা সারিকে আমরা কলামে রূপান্তর করব, অথবা প্রত্যেকটা কলামকে সারিতে রূপান্তর করব। অর্থাৎ আমি এই যে প্রথম সারি আছে এটাকে প্রথম কলামে লিখলাম A1 B1 C1, এবং দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলামে লিখলাম A2 B2 C2, এবং তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলামে লিখলাম A3 B3 C3। তাহলে আমরা যে এই চেঞ্জটা আমরা করলাম, যে যে যততম সারি আছিল তাকে তততম কলামে রূপান্তর করছি। তাহলে এমনি এমনি দেখেন যেগুলো যে কলামে ছিল এটা এটা কিন্তু সারিতে হয়ে গেছে, এটা কলামে ছিল এটা সারিতে হয়ে গেছে। তাহলে কলামগুলোকে সারিতে নিলে সারিগুলো এমনি এমনি কলামে রূপান্তর হয়ে যায়। এখন কথা হচ্ছে আমি যে এই রূপান্তরটা করলাম, সারিগুলোকে কলামে নিলাম, কলামগুলোকে সারিতে নিলাম, নিলে আগে যে নির্ণায়কটা ছিল এটার বিস্তৃতি করলে যে মান আসবে, এটার বিস্তৃতি করলেও সেম মানটাই আসবে, অর্থাৎ মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আগে কলামগুলোকে সারিগুলোকে কলাম নেওয়ার আগে যে নির্ণায়কটা ছিল এটা বিস্তৃতি করলে যে মানটা আসবে, কলামকে সারিতে কলাম নেওয়ার পরে যে নির্ণায়কটা পাওয়া গেছে সেটার বিস্তৃতি করলে সে মানটাই আসবে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে একটি নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা দুইটি কলাম পরস্পর স্থান বিনিময় করলে যে নতুন নির্ণায়ক পাওয়া যায়, তার মান পরিবর্তন নির্ণায়কের মানের সূচকের মানের সমান হয়, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, পাশাপাশি দুইটা সারি, এই যে নির্ণায়কটা আমার দেওয়া আছে, এই নির্ণায়কটার পাশাপাশি দুইটা সারি, এটা আর এটা আমি ইন্টারচেঞ্জ করলাম, জায়গায় এদের কি করলাম, স্থান বিনিময় করলাম। অর্থাৎ আমার তৃতীয় যে কলামটা আছে ওটা যা আছে তাই থাকবে, C1 C2 C3। এখন আমি চেঞ্জটা কোথায় করলাম? চেঞ্জ করলাম হচ্ছে যেখানে দ্বিতীয় সারি থাকার কথা সেখানে নিলাম প্রথম সারি, আর প্রথম সারি যেখানে থাকার কথা ওখানে আনলাম দ্বিতীয় সারি। অর্থাৎ এরকম করলাম B1 B2 B3 A1
A2 A3। তাহলে দেখেন আমি যে এখানে যে রূপান্তরটা করলাম, দ্বিতীয় সারিকে প্রথম সারিতে, প্রথম সারিকে দ্বিতীয়, মানে প্রথম কলামকে দ্বিতীয় কলামে আর দ্বিতীয় কলামকে প্রথম কলামে, এই রূপান্তরটা কিন্তু করলাম। তারা বলছে যে পাশাপাশি পাশাপাশি দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম, আমি চাইলে দ্বিতীয় এবং তৃতীয় কলামের মধ্যে ওটা করতে পারতাম, প্রথম সারি এবং দ্বিতীয় সারির মধ্যেও করতে পারতাম, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির মধ্যেও করতে পারতাম। তাহলে তারা বলছে যে এর যে রূপান্তরটা আমরা করলাম, এই রূপান্তরটা করলে আগে যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কটার বিস্তৃতি করলে যে মান আসবে, এটার বিস্তৃতি করলেও সেম মানটাই আসবে। কিন্তু এটার চিহ্ন যে মানে এটা সাপোজ আসলো 20, তাহলে এটা আসবো হচ্ছে -20। এটা কত আসবো? -20 আসবো। অর্থাৎ তার মানে কি বলছে, এখানে যে মানটা আসবে এখানেও সেম মানটাই আসবে, কিন্তু চিহ্ন হবে শুধু বিপরীত। চিহ্ন কি হবে? শুধু বিপরীত হবে। তার মানে এটার আগে যদি আমি একটা মাইনাস দেই, তাহলে এটা বিস্তৃতি করার পর পরবর্তীতে আমার এখানে আরেকটা মাইনাস আসবে, পরে এই মাইনাস আর এই মাইনাস গুণন হয়ে আমার আগেরটাই থাকবে। তার মানে আমার কি করতে হবে, আমরা যদি একই সারি বা একই কলাম যদি পরস্পর ইন্টারচেঞ্জ করি, মানে দুইটা সারির মধ্যে যদি পরস্পর স্থান বিনিময় করি, সেক্ষেত্রে আমার আগে একটা মাইনাস দিতে হবে, আগে একটা মাইনাস দিতে হবে, তাহলে আমার জিনিসটা ব্যালেন্স থাকবে। তো এই হচ্ছে আমাদের নির্ণায়কের দুইটা ধর্ম গেল। এরপর হচ্ছে আমরা 3 নম্বর ধর্ম যাব। 3 নম্বরে বলছে নির্ণায়কের দুইটি সারি বা কলাম সদৃশ হলে। সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে সেম। সদৃশ মানে কি? সেম। অর্থাৎ এখানে আছে A1 A2 A3, এটাও যদি হয় A1 A2 A3, A1 A2 A3। এখন আপনারা একটা জিনিস দেখেন যে এটা তো আর প্রয়োজন নাই, এটা দিয়ে বোঝানো যাচ্ছে। যাই হোক, খেয়াল করেন 3 নাম্বার এটা কি বলছে? 3 নাম্বার বলছে হচ্ছে, দেখেন এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটার দুইটা কলাম কিন্তু পুরোপুরি সেম হইছে, অথবা যে কোনো দুইটা কলাম পুরোপুরি সেম হইতে পারে, অথবা যে কোনো দুইটা সারি পরস্পর সেম হইতে পারে। তো বলছে যে এগুলা যদি সমান হয়, তাহলে এই দুইটা কলাম সমান হয়েছে, এই কারণে এটা যদি আমরা বিস্তৃত করি, তাহলে নির্ণায়কটার মান অবশ্যই শূন্য হবে। নির্ণায়কটার মান কি হবে? অবশ্যই শূন্য হবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে বলছে কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলাম প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ সাপোজ খেয়াল করেন, এখানে আগে যেটা ছিল ওইটাই আমরা দিই, এখন B1 B2 B3 এটা দিই। এই চতুর্থ নম্বরটা আমরা আপনি একটু বোঝার চেষ্টা করেন। B1 B2 B3, সাপোজ আমি এটাকে 3 দ্বারা গুণন করব এবং 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 দ্বারা ভাগও করতে হবে। 3 দ্বারা গুণ করলে 3 দ্বারা ভাগও করতে হবে। এখন এই যে উপরের যে 3টা, এই 3 আমি যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা একে আমি গুণ করতে পারছি, মানে প্রত্যেকটা ভুক্তিকে কিন্তু একটা স্কেলার ফাংশন দ্বারা একটা রাশিকে গুণন করা বা ম্যাট্রিক্সে গুণন করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা উপাদানকে আমরা গুণন করছি। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি হবে? নির্ণায়কের ক্ষেত্রে যে 3 দ্বারা আমি শুধু যে কোনো একটা সারি বরাবর যে কয়টা ভুক্তি আছে, যে কোনো একটা কলাম বরাবর যে কয়টা ভুক্তি আছে, অর্থাৎ আমি এটাকে 3A1 3B1 3C1 মানে এই সারি বরাবর কি করলাম? গুণ করলাম। আর এগুলা যা আছে তাই থাকবে, এগুলা গুণ করা যাবে না। A3 B3 C3, তাহলে এইভাবে আমরা আসলে করা যায়, মানে আর আগে হচ্ছে আমাদের 1/3 থাকবে, এইভাবে আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের 4 নাম্বার নির্ণায়ক। এরপরে আরো কিছু আছে, সবগুলো তো আসলে বলা সম্ভব না। তো আপনারা দেখবেন যে একটা নির্ণায়কের যদি হয়, গুণিতক হয়, গুণিতকের ক্ষেত্রে একটা শূন্যের একটা বিষয় আছে। এরপর হচ্ছে যদি সব একটা কলাম অথবা যে কোনো একটা সারির সবগুলা উপাদানই শূন্য, সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, তাহলে আমাদের নির্ণায়কের ধর্ম শেষ। এরপর হচ্ছে আমাদের ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী। একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, মানে নির্ণায়কের মান আপনি বের করলেন, অর্থাৎ একটা নির্ণায়ক অবশ্যই একটা ম্যাট্রিক্স হবে,
একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, নির্ণায়কের অপর নাম হচ্ছে ডিটারমিনেন্ট। আপনি নির্ণয় করলেন, নির্ণয় করলে যদি দেখেন এটা বিস্তৃতি সাহায্য করতে পারেন আপনি যেভাবে খুশি। আপনি নির্ণায়কের মানটা বের করলেন, নির্ণায়কের মানটা সাপোজ ধরলেন ডেল, নির্ণায়কের মানটা করে ধরলেন ডেল। এখন ডেল যদি 0 হয় আবার ডেল যদি 0 না হয়, তাহলে এটা হবে আমার ব্যতিক্রমী, ব্যতিক্রমী, আর এটা হবে আমার অব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনি নির্ণায়কের মানটা আপনি বের করলেন, নির্ণায়কের মানটা আপনি বের করার পর যদি দেখেন যে শূন্য হয়েছে, শূন্য হয়েছে মানে কি এটা ব্যতিক্রমী, আর শূন্য হয় নাই মানে কি অব্যতিক্রমী। এই জিনিসটা বুঝতে হবে। আমি আর কিছু আলোচনা করবো না ব্যতিক্রমী অব্যতিক্রমী থেকে। এবার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যদি বর্গাকার হয়, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটা যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয়, সেক্ষেত্রে ওইটা কি করা যায়, মানে ওটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমার অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ হইতে হবে, এবং মানে দুইটা শর্ত, এই দুইটা শর্ত যদি একটা ম্যাট্রিক্স যদি মানে একটা ম্যাট্রিক্স যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারে, দুইটা শর্ত যদি পূরণ করতে পারে, তাহলে ওই ম্যাট্রিক্সটা আমি মানে বিপরীত ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে পারবো, আদারওয়াইজ পারবো না। দুইটা শর্ত কি কি? এক নম্বর হচ্ছে ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কোনো প্রকার আয়তাকার ম্যাট্রিক্স যদি হয়, আয়তাকার ম্যাট্রিক্সের আপনি কি করতে পারবেন না, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবেন না, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সেকেন্ড হচ্ছে ওই যে বর্গ ম্যাট্রিক্সটা, এই বর্গ ম্যাট্রিক্সের আপনি প্রথম ধাপ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নির্ণায়কের মান বের করতে হবে। যদি দেখেন যে নির্ণায়কের মান শূন্য হয়েছে, তাহলে কি হয়েছে, ওটা হচ্ছে ব্যতিক্রমী। তার মানে কি নির্ণায়কের মান শূন্য, তার মানে হচ্ছে এটা ব্যতিক্রমী। আর একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় তাহলে এটা নির্ণায়কের মান বের করা যাবে না, অথবা বিশেষ করে ইনভার্স নির্ণয় করা যাবে না। এটা হচ্ছে মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমার অবশ্যই অব্যতিক্রমী হতে হবে। মানে একটা ম্যাট্রিক্স যদি আমার অব্যতিক্রমী হয় তাহলে সেটার আমি ইনভার্স নির্ণয় করতে পারবো। যদি দেখে যে ব্যতিক্রমী হয়েছে অর্থাৎ নির্ণায়কের মান শূন্য হয়েছে, সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো না। আর ইনভার্স নির্ণয়ের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে প্রথমে কি করতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্সের প্রথম ধাপ হচ্ছে নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান বের করে দেখতে হবে যে আসলে শূন্য হয় না অন্য কিছু হয়। এবার প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। আর সহগুণক ম্যাট্রিক্স মানে ওইখানে যে কয়টা উপাদান থাকবে, প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা ভুক্তি আমার সহগুণক বের করতে হবে। সহগুণক গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওটাকে বলা হবে সহগুণক ম্যাট্রিক্স। আর ওই সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমার হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে না, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্ট এডিজে, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের মান দ্বারা আমি ভাগ করব, তাহলে এটা হচ্ছে আমার এ ইনভার্স পাওয়া যাবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে এ নামক যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানের আপনি সহগুণক বের করবেন। প্রত্যেকটা সহগুণক বের করে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটা হবে সহগুণক ম্যাট্রিক্স। ওই সহগুণক ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করবেন, ট্রান্সপোজ করলে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাগ হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওইটা নির্ণায়কের মান, নির্ণায়কের মান দ্বারা ভাগ করলেন, এখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হবে এটার বিপরীত ম্যাট্রিক্স। আর যদি দেখেন যেখানে শূন্য হয়েছে লেখা ভগ্নাংশের নিচে 0, তার মানে কি এটা কোনো মান আছে, মান নাই। এ কারণে কিন্তু আসলে নির্ণায়কের মান শূন্য হইলে ওটার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তো যাই হোক, ইনভার্স বিষয়ক আপনারা এখন জিনিসগুলা বুঝবেন। এবং বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিষয়গুলা, যে বিপরীত ম্যাট্রিক্সের কি করা যায়, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করা যায়। নির্ণায়কের সাথে একঘাত সমীকরণ জোটের সমাধান, ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়মটা আপনাদের সাথে আমি একটু আলোচনা করি। সাপোজ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল হচ্ছে 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল হচ্ছে 0, আর হচ্ছে c2x প্লাস c2y প্লাস c3 দেন, এটা হচ্ছে b3 আর এটা হচ্ছে a3। না, এটা হচ্ছে b3, এটা হয় ভুল হইতে পারে,
A3। এটা আমরা D1 D2 D3 দিলাম। এখন এই যে এই তিনটা সমীকরণ দিছে, এই সমীকরণটা সমাধান করে আমার x y এবং z এগুলোর মান বের করতে হবে। এই যে দেখেন এখানে তিনটা চলক আছে x y এবং z, এগুলোর মান নির্ণয় করতে হবে। এটা আমরা বিজ্ঞানী ক্রেমার একটা রুলস দিছে, এই রুলস এর সাহায্যে আমরা অতি সহজে এটাকে বের করতে পারবো। তে বলছে যে প্রথমে x এর সহগগুলো নিয়ে তুমি প্রথম কলামে লিখবা, দ্বিতীয় মানে y এর যে সহগগুলো আছে সেগুলো নিয়ে তুমি দ্বিতীয় সারিতে লিখবা, অর্থাৎ b1 b2 b3, আর z এর সহগগুলোকে নিয়ে আমি তৃতীয় কলামে লিখব, c1 c2 c3। এটা সাপোজ আমার ডেল বের হইলো, মানে এটার আমি নির্ণায়কের মান বের করলাম, নির্ণায়কের মান সাপোজ আমার ডেল বের হইলো। এরপর আমার ডেল x নির্ণয় করতে হবে, ডেল y এবং ডেল z, এই মোট চারটা নির্ণায়কের মান আমার বের করতে হবে। ডেল শুধু ডেল আমি নির্ণয় করছি, এখন হচ্ছে ডেল x নির্ণয় করার পালা, এরপর ডেল y, এরপর ডেল z। যখন বলছে ডেল x, তাহলে x বরাবর বলতে আমি x এর কলামগুলো কোথায় লিখছি, এই যে এখানে লিখছি। তাহলে এটা আমার অফ থাকবে, এটা আমার অফ থাকবে। যখন ডেল x বলবে তখন আমি এই যে এটা এবং এটা সেম থাকবে, এটা এবং এটা সেম থাকবে, কিন্তু এদিক বরাবর আমি হচ্ছে যেহেতু ডেল x বলতেছে কি যে আমার যে x এর সহগগুলো নিয়ে যে কলামটা হবে সেটা আসলে x এর সহগগুলো নিয়ে হবে না, সেটা হচ্ছে ধ্রুবকগুলো নিয়ে হবে। সেগুলো কি নিয়ে হবে? ধ্রুবক, d1 d2 d3। তাহলে এদিক বরাবর a1 a2 a3 না হয়ে d1 d2 d3 হবে। ডেল y এর ক্ষেত্রে ডেল y অর্থাৎ y এর সহগগুলো নিয়ে যে কলামটা আমরা তৈরি করছি b1 b2 b3, এই বরাবর এখানে b1 b2 b3 হবে না, অপর দুইটা আমাদের যা আছে তাই থাকবে। অর্থাৎ অপর দুইটার ক্ষেত্রে আমার a1 b1 c1 এ থাকবে, a3 c1 c2 c3 এগুলাই হবে। মাঝখানে যে কলামটা আছে ওই কলাম বরাবর হচ্ছে আমার d1 d2 d3 হবে। আবার অনুরূপভাবে এটা নির্ণয় করার পর আমার x এর মান হচ্ছে ডেল x ডিভাইডেড বাই ডেল y এর মান হচ্ছে ডেল y ডিভাইডেড বাই ডেল z এর মান হচ্ছে ডেল z ডিভাইডেড বাই ডেল। এটা করলে আমরা x এর মান, y এর মান এবং z এর মান আমরা বের করতে পারবো। তাহলে ক্রেমারের নিয়ম আমাদের গেল। ক্রেমার আশা করি আপনারা পারবেন, এবং ইনভার্স বিষয়টাও আমি আপনাদের সাথে আলোচনা করে ফেলছি। নির্ণায়কের ধর্ম, সহগুণক, কোন রাশি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করে ফেলছি। তাহলে আসেন আমাদের আসলে এই বিষয়টা শেষ। আমরা এখন সরাসরি যেখানে চলে যাব সেটা হচ্ছে আমরা কোথায় যাব? এখন আমরা একদম এক টানে চলে যাব হচ্ছে আজকে কি বলছি, একদম আমাদের নির্ণায়ক শেষ করতে করতে আধা ঘন্টা চলে গেছে, আমরা নির্ণায়ক শেষ করে ফেলছি। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক আমাদের শেষ আজকে হচ্ছে। আমরা এখন যে টপিকটা আমরা শুরু করবো সেটা হচ্ছে সরল রেখা। দেখি সরল রেখা কোন পর্যন্ত আমরা যাইতে পারি। সরল রেখা এবং বৃত্ত আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখে আজকে তো মনে হচ্ছে সরল রেখা শেষ করতে পারবো না, একটা অধ্যায় যত সংক্ষেপে আলোচনা করতে চাই তাও বাড়ি অনেকটুকু সময় লাগে। যাই হোক, সরল রেখায় প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার। কার্তেশীয় এবং পোলার এই জিনিসটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক রাখি আর পোলার স্থানাঙ্ক রাখি। কার্তেশীয় স্থানাঙ্ককে আমার x, y দ্বারা প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্ককে আমার r, θ দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে আমি একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, এই কার্তেশীয় বলতে বোঝায় আমার x অক্ষ বরাবর কতটুকু যাবে, সাপোজ এতটুকু পর্যন্ত গেল, আর y অক্ষ বরাবর সাপোজ আমার এতটুকু গেল, তাহলে এখানে হবে আমার অবস্থান x, y। কিন্তু আর বলতে বোঝায় যে আমার সাপোজ এখানে বিন্দুটা সাপোজ আমার এখানে হবে, সাপোজ আমার এখানে হবে। সে বলছে আর কি নির্দেশ করে? আর নির্দেশ করে হচ্ছে যে মূল বিন্দু আছে না আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু,
এটা নির্দেশ করে হচ্ছে আর। এটা কি নির্দেশ করে? আর আর নির্দেশ করে হচ্ছে যে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু এবং কত ডিগ্রি কোণ করে, মানে অবশ্যই এখানে একটা কোণ থাকবে, এটা কোণ, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে পোলার স্থানাঙ্ক জিনিসটা কি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে মূল বিন্দু থেকে কতটুকু দূরে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে থিটা, কত ডিগ্রি কোণ করে মূল বিন্দু থেকে কতটুকু দূরে এই বিন্দুটার অবস্থান, সেভাবে মানে ওইভাবে আসলে এই জিনিসটা সে নির্ণয় করছে। বিজ্ঞানী পোলার কি করছে, এইভাবে নির্ণয় করছে। আর কার্টেসিও কি করছে, সরাসরি এক্স অক্ষ বরাবর কয়েক ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর কয়েক ঘর গেছে, এইভাবে সে এক্স অক্ষ বরাবর জিনিসগুলো সে আইডেন্টিফাই করছে। যাই হোক, এই হচ্ছে আমাদের কার্টেসীয় এবং পোলার। এখন আমাদের কার্টেসীয় দেওয়া আছে, পোলারে কি হবে? কার্টেসীয় দেওয়া আছে, পোলারে কি হবে? সেক্ষেত্রে আমার আর এর ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর থিটার মান যদি আমাদের, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। এখন আমাদের যদি এই যে কার্টেসীয়, কার্টেসীয় জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই কার্টেসীয়র ক্ষেত্রে যে জিনিসটা আমরা খেয়াল করব, দুইটাই যদি দেখেন এখানে কিন্তু দুইটাই পজিটিভ, এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ হয়েছে। দুইটাই যদি পজিটিভ হয় তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। যদি দেখা যায় যে এক্স এর মান হচ্ছে নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে কি, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমি এখানে লিখি যে এটা হচ্ছে x, y হবে, এটা হচ্ছে -x, y। আর দুইটাই যদি নেগেটিভ হয়, দুইটা নেগেটিভ হলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, আর x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ হলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা একটা বিন্দু দেখেই আমরা নির্ণয় করতে পারবো যে আসলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। যদি দেখেন যে হ্যাঁ এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে তৃতীয় চতুর্ভাগের যে থিটার সূত্রটা ওটা অ্যাপ্লাই করে রাখবো, দ্বিতীয় চতুর্ভাগে হলে ওটা অ্যাপ্লাই করে রাখবো। আমি এই চারটা চতুর্ভাগের জন্য আমি চারটা সূত্র এখানে লেখা দিতেছি। থিটা 1, থিটা 1 মানে কি, 1 বলতে বোঝায় প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা হচ্ছে tan ইনভার্স অফ y বাই x। দ্বিতীয় চতুর্ভাগে হয় z হয়ে গেছে। দ্বিতীয় চতুর্ভাগ যদি হয়, দ্বিতীয় চতুর্ভাগে হলে থিটা 2 হবে পাই মাইনাস tan ইনভার্স অফ y ভাগ x। তৃতীয় চতুর্ভাগে যদি হয়, তৃতীয় চতুর্ভাগে হলে হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, অথবা পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x। আর এখানে লিখি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটা 4 হয় আমাদের মাইনাস tan ইনভার্স অফ y বাই x, অথবা 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। এই ফর্মুলাগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। মানে এই যে বিন্দুটা, কার্টেসীয় বিন্দুটা, এটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে আমরা থিটার মান নির্ণয় করার জন্য আমরা এটা ইউজ করব। যদি দেখি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা এটা ইউজ করব, তৃতীয় চতুর্ভাগে হলে আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। সৃজনশীলের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজ করে আমরা সমাধান করতে পারলেই হবে। কিন্তু আর মানে এমসিকিউ এর ক্ষেত্রে আমার একটু সতর্ক থাকতে হবে, আমরা আগে এটা দিয়ে করব। দেখি যে এটা দিয়ে নির্ণয় করছে যে রেজাল্টটা আসলো ওটা নাই, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। অন্যটা ভাবে আমাদের এইটা। আর আমাদের যদি পোলারাইজ যদি দেওয়া থাকে, কার্টেসীয়তে নিতে বলে, সেক্ষেত্রে আমরা x সমান হচ্ছে r cos থিটা আর y ইকুয়াল r sin থিটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্র আমরা অ্যাপ্লাই করে আমরা কার্টেসীয় থেকে পোলার এবং মানে এই যে এগুলা থেকে হচ্ছে এই যে এখানে যে থিটার মান এবং r এর মান যেগুলো আমি লিখলাম, এগুলা দেওয়া হচ্ছে একটা বিন্দু পোলারে, কার্টেসীয়তে দেওয়া আছে, পোলারে নিতে হবে। আর যেটা হচ্ছে পোলারে দেওয়া আছে, কার্টেসীয়তে নিতে হবে। সেগুলো আমরা নির্ণয় করতে পারলাম। এবার হচ্ছে আপনাদের স্থানাঙ্ক জিনিসটা কি সেটাও আপনাদেরকে দেখাইলাম, এবং হচ্ছে যে সূত্রগুলো দিয়ে আমাদের আর কি রূপান্তর করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাইলাম। এখন হচ্ছে দুটা বিন্দু যদি দুইটাই যদি কার্টেসীয়তে দেওয়া থাকে, দুইটাই কার্টেসীয়তে দেওয়া আছে, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সাপোজ আমি d ধরলাম, d কি হবে রুট ওভার অফ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। মানে দুইটা বিন্দু হচ্ছে আমার x1 y1 আর হচ্ছে x2 y2। দুইটা বিন্দু যদি আমাদের এরকম হয়,
সেক্ষেত্রে আমি দূরত্ব নির্ণয় করার জন্য কার্তেশীয় দুইটা বিন্দুর দূরত্ব আমরা এটার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। আর হচ্ছে আর যদি এরকম হয় যে দুইটা বিন্দু পোলারে দেওয়া আছে r1 θ1 আর হচ্ছে r2 θ2, এরকম যদি হয় তাহলে দুইটা কিসে দেওয়া আছে? পোলারে দেওয়া আছে। পোলারে দেওয়া থাকলে আমরা দুইটা পোলার স্থানাঙ্কর আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারবো? সেটা হচ্ছে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। এটা অ্যাপ্লাই করে আমরা দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি, আর এটা হচ্ছে আমরা দুইটা কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করতে পারি। তো এই হচ্ছে আমার আসলে 3.1 এর বাইরে আসলে অন্য কোনো কিছু নাই। আর আমরা চলে যাবো হচ্ছে 3.2 এ। 3.2 আমরা এখন চলে যেতে পারি। তাহলে এই বিষয়গুলো আমাদের, এই সূত্রগুলো এবং এই বেসিক এই বিষয়গুলো সবকিছু আমাদের বুঝতে হবে। 3.2 এ এখন আমরা যে জিনিসটা আমরা আলোচনা করব, 3.2 এ হচ্ছে 3.2 এ আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত আর হচ্ছে বহির্বিভক্ত। দুইটা বিন্দু যদি আমাদের x, y আর হচ্ছে x1, y1, এই সূত্রগুলো আপনারা পারেন। আমি শুধু জাস্ট বইলা দিই, লেখানো আমার প্রয়োজন নাই। দুইটা বিন্দু হচ্ছে আমার x, y আর হচ্ছে x1, y1, এই দুইটা বিন্দু কোন একটা বিন্দুকে কি করে 3:1 অনুপাতে বা m:n অনুপাতে, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করে মানে কি? তাহলে একদম সোজা, যে দুটা অনুপাত দেওয়া থাকবে এই দুটা উপরে নিচে আমি যোগ আকারে লিখবো, এখানেও আমি যোগ আকারে লিখবো, এবং কোটির ক্ষেত্রে আমি সেম কাজটাই করবো, m+n। এভাবে আমি চারটা জায়গায় লিখবো। যদি অন্তর্বিভক্ত বলে তাহলে যোগ দিব, আর যদি বহির্বিভক্ত বলে তাহলে বিয়োগ দিব। এরপর হচ্ছে উপরে দুইটা জায়গায় আমি ইনটু, এখানে দুইটা জায়গায়ও ইনটু। এটা হচ্ছে এম এর সাথে সবসময় টুর বিষয়গুলো যাব। এম এর ক্ষেত্রে টুর বিষয়গুলো মানে এটা হচ্ছে যে এই বিষয়টা x1 আসবো, x1, আর এন এর ক্ষেত্রে যাব হচ্ছে x। বিষয়টা বুঝতেছেন কি? যে এম এর জায়গায় কি আসবো? এটা হচ্ছে y এর গড়, y এর পরেরটা আসবো, আর এন এর সাথে আগেরটা, মানে এম এর সাথে পরেরটা, এন এর সাথে আগেরটা। তো এই সূত্রটা আপনারা একটু যাচাই করবেন। তো আর প্লাস হলে আমাদের অন্তর্বিভক্ত, মাইনাস হলে বহির্বিভক্ত। একটা বিন্দু যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে y শূন্য, y অক্ষের উপর অবস্থিত হলে x শূন্য। আর তিনটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে, তিনটা বিন্দু, সেক্ষেত্রে আমরা ভর কেন্দ্র নির্ণয় করতে বলে, ভর কেন্দ্র নির্ণয় করার ফর্মুলাটা আমাদের কি ছিল? ভর কেন্দ্রের ফর্মুলা ছিল হচ্ছে আমার তিনটা বিন্দু, আমার সাপোজ x1, y1, x2, y2, x3, y3 এগুলো ছিল। তাহলে আমরা এটার ভর কেন্দ্র কি হবে? ভর কেন্দ্র হবে x1 প্লাস x2 প্লাস x3, ওটা যেটা আসলো ওইটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। অনুরূপভাবে আমরা y এর ক্ষেত্রে ওই কাজটা করব। এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র, মানে তিনটা ভুজের গড়, আবার হচ্ছে তিনটা কোটির গড়। আর যদি আমরা এটা করি, দুটা বিন্দু যদি দেওয়া থাকে আমরা সেটা এইভাবে নির্ণয় করতে পারি, মধ্যবিন্দু। এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর ফর্মুলা। দুটা বিন্দু দেওয়া আছে, আমরা এটা অ্যাপ্লাই করে মধ্যবিন্দু আমরা নির্ণয় করতে পারি ভুজেরটা। আর y এর ক্ষেত্রে আমাদের এরকম হবে y1 + y2 / 2। আমরা মধ্যবিন্দু এবং ভর কেন্দ্র এই বিষয়গুলো আমরা দেখলাম, অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত এগুলো দেখলাম। এবং এখানে আরো যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু x অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে এবং y অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে। x অক্ষকে অনুপাতে বিভক্ত মানে কি? y1:y2, আর y অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে x1:x2। এখন এগুলোর ক্ষেত্রে যদি দেখেন যে মাইনাস আসছে, মানে x অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, সেক্ষেত্রে যদি দেখেন y1 এবং y2 দুইটা চিহ্ন হচ্ছে বিপরীত,
চিহ্ন যদি বিপরীত হয় তাহলে অন্তর্বিভক্ত, আর যদি একই হয় তাহলে বহির্বিভক্ত। অনুরূপভাবে এটাও। তো এই বিষয়গুলো গেল। আর এক্স অক্ষরের বরাবর অবস্থিত হলে ওয়াই শূন্য, ওয়াই অক্ষরের বরাবর অবস্থিত হলে এক্স শূন্য। এই বিষয়গুলো আমরা যদি জানতে পারি তাহলে আমাদের 3.2 এই কনসেপ্টগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। এরপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের কি ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হচ্ছে হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y1। এটা আমরা কি করব? এটার সাথে আমরা নির্ণায়কের মান মানে এটা আমরা এই বরাবর আগে গুণন করব, পরে মাইনাস দিয়ে আমরা এই দিক বরাবর গুণন করব। এগুলো আশা করি আপনারা পারবেন। এরপর হচ্ছে আমরা একটা নির্ণায়কের সাহায্য করতে পারতাম। এই যে নির্ণায়কের মান বের করে এটাকে 2 দ্বারা ভাগ করে দেওয়া শেষ। নির্ণায়কের মান তো আপনারা বের করতেই পারবেন, আজকের ক্লাসেই দেখাইছি। এটা নির্ণায়কের মানটা বের করে 2 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে আপনারা এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন। এই মানে একই মান আসবে, একই কি আসবে? মান আসবে। ও আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু স্মরণ করে দেই, সেটা হচ্ছে সমরেখ। সমরেখ জিনিসটা কি? যদিও আরো পরবর্তী আলোচনা কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। সেটা হচ্ছে তিনটা বিন্দু এ বি এবং সি দেওয়া আছে। এ বি এবং সি দেওয়া আছে। সমরেখ কখন হবে? সমরেখ কখন হবে? যখন হচ্ছে এ বি রেখার ঢাল এবং বি সি রেখার ঢাল সমান হয়। এ বি রেখার ঢাল এবং বি সি রেখার ঢাল যখন সমান হবে তখন এরা পরস্পর সমরেখ হবে। এবার হচ্ছে আমরা সঞ্চার পদ আমরা আলোচনা করব না। সঞ্চার পদ 3.4 হচ্ছে আমাদের সঞ্চার পদ। এই বিষয়গুলো আমাদের দরকার নাই। এবার আমরা যাবো হচ্ছে 3.5। 3.5 আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের সিকিউ আসার সম্ভাবনা আছে। 3.5, 3.6, 3.7 এগুলো থেকে আমাদের সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। 3.5 আমরা প্রথমে জানবো হচ্ছে সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। আর দুই ভাবে না, আমরা আরো 3-4 ভাবে আমরা নির্ণয় করতে পারি। কিভাবে কিভাবে? আপনারা একটা জিনিস খেয়াল করেন। এটা বিন্দু যদি আমাদের x1 y1 এবং x2 y2 হয়, সেক্ষেত্রে আমরা উপরে লিখবো কোটি দ্বয়ের অন্তর, নিচে লিখবো হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয়ের সূত্র। ঢালকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। অথবা ঢালকে আমাদের tan থিটা দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটাকে আমরা tan থিটা দ্বারা প্রকাশ করতে পারি। সেখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি। থিটার মান হবে tan ইনভার্স কোন একটা কিছু এরকম হবে। তার মানে ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। m এর ফর্মুলা হচ্ছে মানে দুটো বিন্দু যদি দেওয়া থাকে, দুটো বিন্দু দেওয়া থাকলে y1 - y2 / x1 - x2 এটা আমরা করতে পারি। আর হচ্ছে আমরা কোণের সাহায্যে বের করতে পারি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাল কত। সেক্ষেত্রে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এরকম আমরা নির্ণয় করতে পারবো। এরপর হচ্ছে y = mx + c যদি হয়, y = mx + c যদি হয়, x এর সাথে যে থাকবে, x এর সাথে যে থাকবে সে হবে ঢাল। x এর সাথে যে থাকবে সে হবে ঢাল। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের, এটা খুবই সুন্দরভাবে আমাদের মুখস্থ রাখতে হবে। ax + by + c = যদি 0 হয় তাহলে ঢাল m হবে মাইনাস a ভাগ b মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ, x এর সহগকে a ডিভাইডেড বাই y এর সহগ হচ্ছে b। এই যে এখানে b দিতে হবে। তো এই বিষয়গুলো এইভাবে আমরা কয়েকভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি। তো সরলরেখার ঢাল যখন আমরা পারলাম তখন আমাদের যে জিনিসটা জানতে হবে, এই বিষয়গুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুটো সরল রেখা সমান্তরাল যদি ঢাল, দুটো ঢাল যদি আমাদের m1 এবং m2 হয়, দুইটা সরল রেখা খুব সহজে মনে রাখবেন, লম্ব হওয়ার শর্ত আর সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল কখন হবে? যখন এই দুটো সমান হবে। দুইটার ঢাল m1 মানে প্রথম রেখার ঢাল m1, দ্বিতীয় রেখার ঢাল m2, দুইটা যদি সমান হয় তাহলে হবে সমান্তরাল। আর যদি
গুণফল -1, গুণফল যদি -1 হয় তাহলে হয়ে যাবে এখন লম্ব। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, এই দুটো আমরা পারবো। আর দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল, এটাও আপনাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। দুইটা বিন্দু নেওয়া হলে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল মানে কি? অবশ্যই এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল হবে, মনে রাখবেন এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল হবে ওয়াই ইকুয়াল কিছু একটা, আর ওয়াই অক্ষের সমান্তরাল হবে এক্স ইকুয়াল কিছু একটা। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল কিছু একটা। তাহলে মনে রাখবেন এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল কিছু একটা, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল কিছু একটা। তাহলে এই মানে অক্ষের সমান্তরাল এই বিষয়গুলো আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আসেন আমাদের 3.5 থেকে আরো কি কি জিনিসগুলো আমাদের জানতে হবে। 3.5 থেকে যদি আমাদের একটা বিন্দু দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি? y - y1 ইকুয়াল m ইন্টু x - x1, এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে দুটা বিন্দু দেওয়া থাকলে, সাপোজ দুটা বিন্দু দেওয়া আছে x1 y1 এবং x2 y2, সেক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি? সেটা হচ্ছে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল হচ্ছে y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এটার সাহায্যে আমরা দুটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে একটা ত্রিভুজ মানে একটা আমার দেওয়া থাকে, এটা আমার মূল বিন্দু, বুঝছেন? মূল বিন্দু এটা হচ্ছে আমার একটা এবি, এবি একটা রেখা, এবি একটা রেখার সমীকরণ আমার নির্ণয় করতে হবে। এই কনসেপ্টটা আপনারা একটু বুঝেন। এখানে এবি রেখার ঢাল নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমার মূল বিন্দু। আর মূল বিন্দু থেকে এই রেখার একটা লম্ব দূরত্ব আমার অবশ্যই থাকবে, সেটা হচ্ছে পি। লম্ব দূরত্ব আমাদের কি পি, এই লম্ব দূরত্ব পি এবং মধ্যবর্তী কোণ আমার কত ডিগ্রি? সাপোজ আলফা, সাপোজ মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, তাহলে আমার এখানে হবে x cos আলফা প্লাস y sin আলফা, এটা হচ্ছে আমার পি। এটার সাহায্যে আমরা দুইটা মানে একটা কোণ এবং মূলবিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব, মূলবিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব হচ্ছে পি, এবং এটা আনুভূমিকের সাথে যে কোণটা উৎপন্ন করে এটা দেওয়া থাকলে আমরা এই সূত্রের সাহায্যে সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। তারপর রেখা দ্বারা বিভক্তকরণ, একটা সমীকরণ যদি আমাদের x বাই a প্লাস y বাই b ইকুয়াল যদি 1 হয়, তাহলে x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে সেট করে। a, 0 এবং 0, x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে সেট করে। তাহলে আপনাদের আমি যতটুকু আলোচনা করলাম এই বিষয়গুলো, আর y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে y ইকুয়াল mx প্লাস c, সমীকরণটা এর আগে লিখছিলাম mx প্লাস c, এটা হচ্ছে আমার y অক্ষের খণ্ডিত অংশ, এটা c হচ্ছে আমার কি y অক্ষের খণ্ডিত অংশ, আর এটা হচ্ছে আমার x অক্ষের খণ্ডিত অংশ, এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। a হচ্ছে আমার x অক্ষের খণ্ডিত অংশ, এটা হচ্ছে আমার y অক্ষের খণ্ডিত অংশ। আরেকটা জিনিস না বললেই নয়, যদি এরকম একটা সমীকরণ দিয়ে বলে এটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, x অক্ষ এবং আবদ্ধ y অক্ষের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা a ফরম্যাটে নিয়ে আমরা করব হাফ ab, হাফ ab হচ্ছে আমার x অক্ষ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এইভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, এইভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে আমাদের মনে হয় 3.5 একটু কভার হয়ে গেছে। এই কনসেপ্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো ম্যাথ সলভ করাইতেছি না, আমি জাস্ট কনসেপ্টগুলো, যে কনসেপ্টগুলো আমাদের খুবই সুন্দরভাবে জানা থাকা উচিত, সেই কনসেপ্টগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। আমরা এমসিকিউ ক্লাসে যখন এমসিকিউ সলভ করাবো তখন যেন এত খুব বেশি পরিমাণে আমাদের বেসিক আলোচনা করতে না হয়, যখন সিকিউ ক্লাস নেব তখন যদি আমাদের বেসিক আলোচনা করতে না হয়, তখন আমরা জাস্ট এক ক্লাসে ধুমধাম শুধু আমরা 100টা এমসিকিউ সলভ করে ফেলবো।
তো এইভাবে আসলে আমি ট্রাই করতেছি নেওয়ার জন্য। হ্যাঁ, দুইটা সমীকরণ দ্বারা দুটা সমীকরণ দুটা সমীকরণ মানে দুইটা একই সরল রেখা, দুইটা আমার একই সরল রেখা নির্দেশ করবে কখন, এই জিনিসটা একটু বুঝেন। এটা আমাদের কত, এটা হচ্ছে 3.5। হ্যাঁ, 3.5 এই টপিকটা আমাদের একটু বাকি আছে। এটা আমাদের বুঝি আর কি মোটামুটি 3.5 শেষ হবে। আর মূল বিন্দুগামী সরলরেখা এটা আপনাদের কিছু বলি নাই। মূল বিন্দুর ক্ষেত্রে আমার mx হবে, মানে y-এর ফলিতাংশ কত হয়, 0 হয়। মূল বিন্দুর ক্ষেত্রে যে মূল বিন্দুগামী একটা সরলরেখা হলে y = mx, এখানে c থাকবে না। তো এই বিষয়গুলো গেল। এখন হচ্ছে একই সরলরেখা যদি হয়, সরলরেখা যদি আমাদের ax + by + c = 0 আর হচ্ছে a1x + b1y + c1 = 0, যদি দুইটা যদি একই সমীকরণ যদি নির্দেশ করে, অর্থাৎ একই সরলরেখা যদি নির্দেশ করে, সেক্ষেত্রে যে কাজটা হবে এটা হবে x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত এবং z এর সহগ দ্বয়ের অনুপাত আমার সমান হবে। x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দুইটার অনুপাত অবশ্যই সমান হবে, এবং ধ্রুবক দুইটা হয়তো দুইটা এক এই পাশে থাকবে না, দুইটাই আমার ওই পাশে থাকবে। দুইটাই এই পাশে না হয় দুইটাই ওই পাশে থাকবে। এদের অনুপাত এবং x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত এগুলো যদি সমান হয়, পরস্পর যদি সবগুলো যদি সমান হয়, তাহলে এগুলো একই সরলরেখা নির্দেশ করবে। একই সরলরেখা নির্দেশ করার যে শর্তটা, সেই শর্তটা আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিলাম। এরপর হচ্ছে 3.6 আমরা চলে যাব। দেখেন আমরা অনেকটুকুই কিন্তু আগায় ফেলছি। সেই নির্ণয় থেকে শুরু করে নির্ণয়কে মানে তারা ঘন্টা চলে গেছিল। আজকে সরলরেখা মোটামুটি প্রায় শেষের দিকে। সরলরেখা আমরা অনেকটুকুই আসলে আমরা শেষ করতে পারছি, আমাদের শেষ হয়ে যাবে। দুটি সরলরেখার ছেদবিন্দু, দুটা সরলরেখার ছেদবিন্দু, দুটা সমীকরণ আমার হবে। ছেদবিন্দু আমি কিভাবে নির্ণয় করব? ছেদবিন্দু হচ্ছে আমি দুইটা রেখার সমাধান করে দিব। দুইটা সমীকরণ আমি কি করব? সমাধান করব। এটা যে পদ্ধতিতে খুশি আমি সেই পদ্ধতিতে করতে পারি। আমাদের অনেক পদ্ধতি আছে। আমাদের একদম সেই 8 থেকে পড়তেছি, এটা হচ্ছে আমাদের যে আর গুণন পদ্ধতি ছিল, উল্লেখিক পদ্ধতি ছিল, তারপর হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি ছিল, ক্রেমারের নিয়ম ছিল, এরকম বিষয়গুলো। ক্রেমার তো আমরা এই যে ইন্টারমিডিয়েটে দেখছি, কিন্তু 9-10 আমাদের আগুণন ছিল, লৈখিক পদ্ধতি ছিল, প্রতিস্থাপন অপনয়ন ছিল। অষ্টম শ্রেণীতে আমাদের প্রতিস্থাপন অপনয়ন আগুণন ছিল। তখন ওইখানে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখছি। আমরা যে পদ্ধতি খুশি সেই পদ্ধতির দুটা সমীকরণ আমরা সমাধান করব। সমীকরণ করলে যে বিন্দুটা পাওয়া যাবে সেটা হবে আমাদের ওই দুটা সরলরেখার ছেদবিন্দু। দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, দুটা সরলরেখার ঢাল যদি আমাদের m1 এবং m2 হয়, তাহলে অন্তর্ভুক্ত কোণ আমার সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে। সেক্ষেত্রে আমরা tan থিটা দেব হচ্ছে +- m1 - m2 / 1 + m1 m2। এটা হচ্ছে আমাদের দুইটা সরলরেখার ঢাল আমরা নির্ণয় করব। আগে ঢাল নির্ণয় করে সেখান থেকে মধ্যবর্তী কোণ, দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত হতে পারে। এবং এখানে আরো যে বিষয়গুলো আমাদের জানতে হবে, এখানে একটা বিষয় আমাদের খুব জরুরি। সেই বিষয়টা হচ্ছে যে স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এরকম আমাদের একটা কনসেপ্ট আসছে। সেটা হবে আমাদের, সেটা আমি একটু পরে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি, টপিকের সামনে আসবে। এই কনসেপ্টটা আমি এর আগে আপনাদের সাথে একবার আলোচনা করছি। দুটা রেখা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত। ঢাল দুইটার সমান হলে সমান্তরাল, ঢাল দুইটার গুণফল -1 হলে লম্ব। এই বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করে ফেলছি। বিভিন্ন শর্ত দিনে সরলরেখার সমীকরণ, বিভিন্ন শর্ত, অর্থাৎ একটা সরলরেখা দেওয়া আছে। এটা আমি আপনার সাথে আগে একটু আলোচনা করি।
একটা সরল রেখা দেওয়া আছে, এটার সাথে সমান্তরাল একটা সমান্তরাল সরল রেখা দেওয়া আছে x প্লাস by প্লাস c, এটা ইকুয়াল হচ্ছে 0। এটার সাথে সমান্তরাল একটা সরল রেখার সমীকরণ কি হবে, সেটা হবে ax প্লাস by প্লাস k ইকুয়াল 0। মানে সির জায়গায় যেমন একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা শুধু আমার চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে এই দুইটা মানে এতটুকু আর এতটুকু আমার পরস্পর সেম হবে। যদি সেম হয় তাহলে দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। আর লম্বর ক্ষেত্রে আমার কি হবে, লম্বর ক্ষেত্রে হচ্ছে x এর সহগ যাবে y এর কাছে আর y এর সহগ যাবে x এর কাছে, আর মাঝখানে চিহ্ন আমার পরিবর্তন হবে, অর্থাৎ bx ay, y এর সহগ আসছে x এর কাছে, x এর সহগ গেছে y এর কাছে, আর মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। এটা হচ্ছে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ আর হচ্ছে লম্ব রেখার সমীকরণ আমরা দিলাম। এখন আমাদের যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে দেখেন, আসলে একটা অধ্যায়ে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আমার আলোচনা করতে হচ্ছে, অনেক কনসেপ্ট। এখন সমবিন্দু মানে কি, সমবিন্দু হওয়া শর্ত, অর্থাৎ তিনটা রেখা সমবিন্দু মানে একই বিন্দুতে অতিক্রম করবে, তিনটা রেখা একই বিন্দুতে অতিক্রম করবে, এরকম শর্ত যদি হয় সেক্ষেত্রে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল হচ্ছে 0, এরকমই তো দিচ্ছে। হ্যাঁ, এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল হচ্ছে 0, আর হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল 0। এই তিনটা রেখা সমবিন্দুগামী হবে কোন শর্তে, যখন হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এই নির্ণায়কটার মান যখন শূন্য হবে, এই নির্ণায়কটার মান যদি শূন্য হয় তাহলে এই তিনটা বিন্দু মানে তিনটা রেখা একই বিন্দুতে অতিক্রম করবে, অর্থাৎ সমবিন্দু হবে। সমবিন্দুর ব্যাপারটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে সমবিন্দুর পরে সমান্তরাল, লম্ব, এগুলো আমরা আলোচনা করছি। আর 3.6 এর বেসিক টুকু আমাদের শেষ। কোন একটা বিন্দু থেকে 3.7 আমরা যে জিনিসটা আলোচনা করব দূরত্ব সংক্রান্ত, কি একটা বিন্দু থেকে আরেকটা রেখার দূরত্ব, অথবা এখানে দিছে কি এটা, এই জিনিসটা মনে হয় দেওয়ার কথা, একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব, অর্থাৎ একটা বিন্দু থেকে তো যাই হোক, আমার একটু প্রবলেম হয়েছে, আমরা আগামী দিন কি করব আর বাকিটুকু আমরা আলোচনা করব। এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে, আমরা আগামী দিন হচ্ছে পরবর্তী থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।